হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, করেই দেখো এখন পুজো করতে বসে গেছি। আর পুজোটা হয়ে গেলেই ব্যাস। আর বাড়িতে আজকে সেরকম কোনো কাজবাজ নেই, বলতে রান্নার কাজটা বিশেষ করে নেই। টিফিনটা বানাবো, বাট রান্নার কাজটা নেই, কারণ আজকে নেমন্তন্ন রয়েছে। কালকেই বলেছিলাম জন্মদিন বাড়ি রয়েছে, মা গেছেন, মায়ের প্রসাদ খাওয়ার প্রত্যেকেরই নেমন্তন্ন। কিন্তু দাদা হয়তো যাবে না। দাদা যদি না যায় তাহলে মাকে হয়তো কিছু না কিছু একটা তরকারি করে দাদার জন্য ভাত রান্না করতে হবে। তো আমি পুজো করতে বসে গেছি, মা গেছে স্নান করতে। মা স্নান করে এলে তারপরে দিদা পুজো করবে। দিদা একটু দোকানে গেছে। আর আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, ওকে তোলা হয়নি। আমার পুজো হয়ে গেলে তারপরে ঘুম থেকে তুলবো। আর ওকে তাড়াতাড়ি একটু তুলে দিতে হবে, এখন বড্ড দেরি করে উঠছে ঘুম থেকে। আর তার জন্য ওর বাবা, আমার মা সবাই বলছে যে একটু তাড়াতাড়ি তোলা অভ্যেস কর। কিন্তু অত তাড়াতাড়ি তো ছোটো মানুষ উঠতেও চায় না, জোর করলেও সে ঘ্যান ঘ্যান করে, কান্নাকাটি করে, তাই তোলা হয় না। যাই হোক, আমার পুজো প্রায় শেষের পথে। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন মা দিদা ঢুকেছে পুজো করতে। তো এবার রোজকারের মতো যাব টিফিন বানাতে। কি টিফিন বানানো যায়? আর আমার মধ্যে চেঁচাচ্ছে ইঁদুর, কোথা থেকে এত ইঁদুর এসেছে জানা বোঝা যাচ্ছে না। মায়ের শাড়ি আমার শাড়ি খেয়ে ফেলেছে, আর পুজো করতে করতে চেঁচাচ্ছে। আবার দেখো হালকা হালকা মেঘ হয়ে যাচ্ছে। যাই হোক, চলো টিফিনটা বানিয়ে ফেলি, তারপরে অনুষ্ঠান বাড়ি গেলে অবশ্যই তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করবো কি হচ্ছে না হচ্ছে। চলো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না কিন্তু। আজকের টিফিনে লুচি আর ঘুগনি হয়ে গেছে। দিদা লেচি কেটে দিচ্ছে, আমি ময়দা মেখে রেখেছি, আটা ময়দা মিশিয়ে করেছি। আমি কড়াই বসাবো। এই যে ঘুগনি হয়ে গেছে। তোমার কালিটা দেখি, আমারটা কম, তোমারটা বেশি। এই যে আমার ছানাও ঘুম থেকে উঠে পড়েছে, দুষ্টুমি করছে, সব জিনিস ছড়াচ্ছে এখানে। নতুন এটা রেখে দে বাবা, ওটা নতুন। লুচি হয়ে যেতেই দুই ভাইজিকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খেতে বসে গেছে। আর আমার ছেলেও এই দেখো বসে আছে। আমার ছেলে তো শুধু নষ্ট করতেই বসেছে, খাবে তো না, শুধু ছড়াচ্ছে, এর গায়ে ওর গায়ে ছুঁড়ছে, কোনো কাজই পাচ্ছে না। একবার ওর গায়ে ঠেকাচ্ছে, একবার এর গায়ে ঠেকাচ্ছে। হঠাৎ এসে গেছে একটা পার্সেল, মানে আমার না জানার মধ্যে। আমার ছেলে দেখো আগে দৌড়াচ্ছে। দিদিদের সঙ্গে চল, আমার সঙ্গে যাবে বলে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তুই গিয়ে কিটা করবি? কি এসছে জানি না, গিয়ে দেখি, হাজব্যান্ড ফোন করে বলি। আজকে যে পার্সেল ডেলিভারি করতে এসেছে এই নতুন, তাই জানে না, ওই দূরটাতে একটু দাঁড়িয়েছিল, তারপর যেই বলেছি এখানেই এলো। আর এই দাদাভাইটা নতুন আজকে, তাই ঠিকমতো বুঝতে পারিনি, আর রাস্তাটা অনেকটাই বলে দিতে হয়েছিল। তো এই দেখো আমার পার্সেলটা এসে গেছে। এর মধ্যে রয়েছে ধোঁয়াদার তেল, যেটা কিনা আমার মামা শ্বশুর অর্ডার করিয়েছিল, মানে আমার হাজব্যান্ডকে দিয়ে অর্ডার করিয়েছিল পায়ের ব্যথা ট্যাথার জন্য। আমি ঠিকঠাক জানিও না, আর কবে অর্ডার করানো হয়েছিল সে ব্যাপারেও আমার মানে জানা নেই। যাই হোক, পার্সেলটা আসতেই আমি শুধু জাস্ট দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা, বাট খুলছি না, কারণ ওনারাই একদম প্যাকেটটা দেখবেন ভেতরে তেলটা কীরকম কি আছে না আছে। তো চলো যাই হোক, এখন যাব বাড়ি। এখন মুখটাকে একেবারে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি, ঝকঝকে চকচকে। এবার মুখের মধ্যে আমি অ্যাপ্লাই করে নেব টোনার। আমি অল্প একটু টোনার নিয়ে নিচ্ছি, আর টোনার দিয়ে না মুখের মধ্যে বেশি ঘষি না, হালকা হালকা হাতেই দিয়ে দিই। আর আমার এই টোনারটা লাগাতে বেশ ভালো লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা। তো তাই আগে টোনারটা ভালো করে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম, আর একটু হালকা শুকিয়ে নেব। একটু শুকিয়ে যাওয়ার পরেই আমি এখন ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমার ফাউন্ডেশনটা খুব বেশি নেওয়া লাগে না, অল্প একটু নিলেই মুখটা যেন কেমন সাদা ভূতের মতো দেখায়, তাই অল্প করেই নিয়েছি। তারপরে হাত দিয়ে একেবারে ডলে ঠিক করে নিচ্ছি। আমার কোনো ব্লেন্ডার টেন্ডার কিছুই লাগবে না, হাত দিয়ে আমার কাজটা ভালোই হয়ে যায়। ব্লেন্ডারে আমার বেশি মনে হয় যেন অসুবিধা হয়, আর এত সময়ও নেই ব্লেন্ড করে ঘষার মতো, হাত দিয়ে ঘষে মেজে কাজ চালিয়ে নিচ্ছি। এবার আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই
করে নিচ্ছি সানস্ক্রিন। আর এই রোদ্দুরের মধ্যে বেরোলে সানস্ক্রিন না লাগালে চলে না, সানস্ক্রিনটা মাস্ট লাগাতেই হয়। আমি তো লাগাই, বিশেষ করে এই গরমকালে যখনই বাইরে বেরোই সানস্ক্রিন না লাগালে হয়ই না। যতই মেকআপ করি না কেন সানস্ক্রিনটা মাস্ট লাগানো চাই। আর দেখো আজকেও কিন্তু আমি মুখের মধ্যে বিশেষ কোনো রকম বেশি মেকআপ ইউজ করিনি, একেবারে অল্প। প্রথমে একটু টোনার দিয়েছিলাম, তারপর একটু ফাউন্ডেশন দিয়ে এখন এই যে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে। হাতের মধ্যেও একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। আর আমার মোটামুটি মুখের ক্রিম লাগানোর পার্টটা পুরো কমপ্লিট। আর আমি এখন হালকা হালকা করে আইব্রো করে নিচ্ছি। আইব্রোটা আমার অনেকটাই উঠেছে, অনেক দিন ধরেই আমার পার্লারে যাওয়া হচ্ছে না, মানে বাড়ি থেকে আসার পর থেকে আমার পার্লারে যাওয়া হয়নি, তাই আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটা ঠিক করে নিচ্ছি। তারপরে এখন দেখো একটু কাজল লাগিয়ে নিচ্ছি। খুব বেশি ডিপ করে কাজল লাগাচ্ছি না, অল্প করেই লাগাচ্ছি, কারণ যা গরম আজকে, অতিরিক্ত গরম। এই দেখো আমার কাজল পরাও ডান। এবার লিপস্টিকের পালা। লিপস্টিকটাও একেবারে হালকা হালকা করে দিয়ে দিচ্ছি, বেশি ডিপ দেবো না, না হলে ওই রাক্ষসীর মতো দেখাবে, তাই হালকা করে দিয়ে দিচ্ছি। আর জানো তো আমার এই একটাই লিপস্টিক রয়েছে, বাকি লিপস্টিকগুলো ছেলে ভেঙে ফেলেছে, জানি না কোথায় কোথায় বাকিগুলো করেছে। যাই লাগছে না কিউট কিউট, ওই হয় কেউ নজর না দিয়ে দেয়। যাই হোক, এবার চুলটা খুলে ভালো করে বেঁধে নিই। ওই রেগুলার স্টাইলেই বেঁধে নিয়েছি। এবার সিঁদুর পরার পালা। চলো সিঁদুরও লাগিয়ে নিচ্ছি, আর একটু মোটা করেই সিঁদুরটা আজকে লাগাবো, কারণ শাড়ি পরবো যেহেতু, তাই একটু মোটা করে সিঁদুর না দিলে ঠিক চলে না, আর সাজটা ঠিক মানায়ও না। তাই মোটা করে সিঁদুর দেখো পরে নিয়েছি। আর একটা ছোট্ট করে টিপ দিয়ে দিচ্ছি, টিপ না পরলে আমার মা আবার খ্যাঁখ্যা করবে। কানেরটা খুলে ফেলেছি, কানের মধ্যে পরে নিচ্ছি এই কানপাশাটা। এই কানপাশাটা কিন্তু আমার ভীষণ পছন্দের, আর আমি যখনই শাড়ি পরি এই কানপাশাটাই বেশি পরি। বড় বড় কানপাশা পরতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আমার মতো কার কার আর বড় বড় কানপাশা পরতে ভালো লাগে কমেন্ট করে জানি। এখন গলার মধ্যে পরে নিয়েছি এই ছোট্ট পানা ব্ল্যাক কালারের টার্সেলটা। এবার এই শাড়িটা পরবো, দেখো একদম ম্যাজিকের মতো আমি শাড়িটা পরে নিয়েছি। সবই তো ঠিকঠাক হলো, কিন্তু ফেসের মধ্যে ফিক্সার না দিলে মেকআপটা তো বসবেও না, তাই ফিক্সারটা দিয়ে দিলাম। অল সাজগুজ ডান। এবার দেখে বলো তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। দিদা চলে গেছে ছেলেকে নিয়ে, কারণ পুরোহিত কাকু এসেছিলো, পুরোহিত কাকু ছেলেকে নিয়ে গেছে, তাই দিদাকে পেছনে পেছনে পাঠিয়ে দিয়েছি। দিদা চলে গেছে, এখন যাচ্ছি আমি আর মা। মা দেখো আসছেই না, কখন থেকে মায়ের জন্য অপেক্ষা করছি। ওই যে দেখা যাচ্ছে মাকে, আর আমার মাও কিন্তু আমার মতোই শাড়ি পরেছে। তো চলো এখন রওনা দিয়ে দিয়েছি নেমন্তন্ন বাড়ি। আর হ্যাঁ, আমি কিন্তু গিফটও নিয়ে নিয়েছি, তোমরা আবার ভেবো না যে আমি কোনো গিফট নিয়ে খালি হাতে যাচ্ছি, না না, গিফট নিয়েছি, একটা পাঞ্জাবি সেট নিয়েছি। তো আমরা প্রায় এসে গেছি, বিশাল দূরেও নয়, আমাদের বাড়ি থেকে মাত্র 2-3 মিনিটের পথ। মানে ওই বনুটাদের বাড়িতে, যেই বনুটা আমাদের বাড়ি আসে, ওই বনুটাদের বাড়িতে, বাড়ির পাশেই আর কি। তো এসেই গেছি প্রায়। আর বাঁশবনের ভেতর দিয়ে যাচ্ছি বলে কিন্তু রোদ্দুরটা আর কম লাগছে, না হলে কিন্তু প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে আজকে, আর গরমটাও সেমনি। ফাইনালি নেমন্তন্ন বাড়ি এসে গেছি। আর ওই যে ওই বাড়িটাতেই কিন্তু আমরা এসেছি, কিন্তু এখন ওদের বাড়ি ঢুকবো না। এখন প্রথমে যাব ওই টুকি বোনদের বাড়ি, ওদের বাড়িতে গিয়ে ওর সঙ্গে দেখা করে তারপরে আসবো। মা দিদা আগে ঢুকে গেছে ভেতরে। এই যে আমি এই টুকি বোনকে নিয়ে এখন খেতে যাচ্ছি, আর ও আমার জন্য বসেছিল। তাই এই দেখো জন্মদিন বাড়ি, আর এদের বাড়িতে আমি আজকে প্রথম এলাম। অনেক যখন ছোট ছিলাম তখন এদিকটাতে আসতাম খেলাধুলো করতে, আর তখন সবার মাটির বাড়ি ছিল, তখন আসতাম। কিন্তু বড় হয়ে যাওয়ার পর থেকে এদিকটায় আর আসাই হতো না খুব একটা। আর এমনি রাস্তাতেই কথা বলা হয়ে যেত বলে তাই আর বাড়িতেই কখনো আসতাম না। বাট আজকে যেহেতু নেমন্তন্ন পড়েছে তাই এদের বাড়িতে এলাম। আর এদের এখন বাড়িটা অনেক বড়সড় করে নিয়েছে, বেশ সুন্দরও করে নিয়েছে। আর মা বসেছে, তাই মাকে দেখার জন্য এখন সবাই ভিড় জমিয়েছে। আমিও একটু যাচ্ছি ভেতরে, মাকে প্রণাম করেই একেবারে খেতে বসবো। ওই দেখো 2 মা বসে আছে, মা মনসা আর মা শীতলা মা। প্রণাম করে তারপরে সবাই খেতে বসবো। এবার বসে গেছি ফাইনালি খেতে। আর খেতে বসে একজন পাতা দিয়ে দিয়েছে, প্রথমে পাতা দেওয়ার পরে একটা করে জলের বোতল দিয়েছে, তারপরে দিয়ে চলে গেছে লবণ আর লেবু। এটা তো কম্পালসারি, সব অনুষ্ঠানেই দেয়। তো লবণ আর নুন দিয়ে দিয়েছে। আর জানো তো এখানে যেহেতু ঠাকুর প্রসাদ, তাই মেঝেতে বসেই খাওয়া দাওয়াটা হয়। আর আমি কিন্তু মেঝেতে বসে খেতে বেশি কমফোর্টেবল, আমার চেয়ার টেবিলে যেন খুব একটা ভালো লাগে না, খেতে হয় ওই খাই, না হলে আমার মেঝেতেই বেশি শান্তিতে খাওয়া যায়। আমার মতো কার কার মেঝেতে বসে খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আর এই দেখো কথা বলতে বলতে দিয়ে চলে গেছে আলু ভাজা। আলু ভাজাটা কিন্তু দারুণ লাগছিল, তাই ভাত দেওয়ার আগে অল্প অল্প করে খেয়ে নিচ্ছিলাম। তো আমাকে টুকি বোন বললো সবটা খেয়ে নিও না, একটু রাখো, ভাত ডাল মেখে খাবে, তাই একটু বাঁচিয়ে বুচিয়ে রেখে দিয়েছি।
পরে দেখো দিয়ে দিয়েছে ভাত, আর আমি ভাতটা একদমই অল্প করে বলেছি কিন্তু অনেকটাই ভাত দিয়ে দিয়েছে। তারপরে শাকের তরকারি দিয়ে দিয়েছে, অনুষ্ঠান বাড়ির সবথেকে যেটা আমার পছন্দের সেটা হলো শাকের তরকারি। তারপরে দিয়ে দিয়েছে ডাল আর শাকের তরকারি মেখে খাচ্ছি, আর আজকে অনেক দিন পরে ভাত খাচ্ছি, তাই ভাতটা কিন্তু বেশ ভালোই লাগছিল খেতে। তারপরে দেখো পাতের মধ্যে দিয়ে চলে গেছে পটল চিংড়ি মাছ তো খাই না, তাই চিংড়ি মাছটা বেছে বুঝে ওই বোনটাকে দিয়ে দিয়েছি। আর আমি ওই গ্রেভি আর পটল দিয়েই ভাতটা মেখে খাচ্ছি। আলু খুব বেশি পছন্দ করি না, তাই আলুটাও একটু কম করে নিয়েছি। যাই হোক, ভাতটা আমার প্রায় খাওয়া শেষই হয়ে গেছে। আর মাছ দিয়েছিল, আমি না মাছটা নিইনি, কারণ আমি মাছ খুব একটা ভালোবাসি না, শখের সাথে একটু খেয়ে নিই। তাও বিশেষত পছন্দ করি ইলিশ, ভেটকি, পাবদা এইগুলো। তো যাই হোক, খাওয়া দাওয়া প্রায় সবার শেষের পথে, আর রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছে, একদম মুখে লেগে থাকার মতো। তারপরে দিয়ে চলে গেছে চাটনি। আমি আজকে কিন্তু সবই নিয়েছি অল্প অল্প করে, শুধু মাছ বাদ দিয়ে সবই খাচ্ছি। চাটনিটাও বেশ ভালো লাগছিলো, তাই চাটনিটাও খেয়ে নিয়েছি। তারপরে দিয়ে চলে গেল পায়েস, আর পায়েসটা অল্প দিতে বলেছিলাম, বাট এক গাদা দিয়ে চলে গেছে, কেন আমি বুঝতে পারলাম না, হয়তো চামচে বেশি উঠে গেছিলো, তাই দিয়ে দিয়েছি। যাই হোক, দিয়ে যখন গিয়েছে খেয়েই নেব, ফেলে রাখবো না, তো খেয়ে নিয়েছি। আর এদিকে গল্প করতে করতে দিয়ে দিয়েছে পাঁপড় ভাজা। জানো তো, অনুষ্ঠান বাড়িতে বিশেষত আমার আশা এই পাঁপড় ভাজা খাওয়ার লোক। আমার পাঁপড় ভাজা খেতে যে এত ভালো লাগে তোমাদের বোঝাতে পারবো না। তারপরে দিয়ে চলে গেছে মিষ্টি দই। আমি মিষ্টি দইটাও বেশ ভালো করেই খেয়ে নিচ্ছি চেটে পুটে। তারপরে দিয়ে চলে গেছে রসগোল্লা। মিষ্টি তো একেবারেই আমি খাবো না, খাই না মিষ্টিটা ওই বুনুটাকেই দিয়ে দেবো। আর আমার ভালোই লাগে না রসগোল্লা খেতে, তাই আমি ওকে দিয়ে, এই যে দেখো এদিকে এই দিদারা কী কাণ্ড করছে, সবাই হাসাহাসি করছে এই দিদাকে নিয়ে। দিদা কী কাণ্ডটাই বাঁধাচ্ছে একবার দেখো, যখনই যে যাচ্ছে সবাইকে বলছে এই ভাঁড়টার মধ্যে আমাকে জিনিস দিয়ে যায়, মানে খাবার দিয়ে যায়, তাই ওই ভাঁড়টার মধ্যেই খাবার দিয়ে যাচ্ছে। আর সবাই ওই দিদাকে নিয়ে ভীষণ হাসাহাসি করছে। কী কাণ্ডটা যে করছে সে বলে বোঝানোর মতো নয়। তবে অনুষ্ঠান বাড়িতে কিন্তু গিয়ে ভীষণ মজা করেছি, অনেক জমিয়ে গল্প করেছি, খুব ভালো লেগেছে এই অনুষ্ঠান বাড়িতে এসে। আমি লিঙ্কটা শেয়ার করব। তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, সবাই যে উঠে পড়েছে, আর এদিকে সব সঙ্গীত অনুষ্ঠান বৈষ্ণবরা খেতে বসেছে। চলো এবার যাওয়া যাক বাড়ি। আর দিদা ছেলেকে নিয়ে আগে চলে গেছে, আমি যাচ্ছি পেছনে নড়তে এত বেশি খেয়ে ফেলেছি যে ঠিকমতো করে হাঁটতেও পাচ্ছি না। আর এই প্যাকেটের মধ্যে জানো তো রয়েছে পায়েস। আমাদের পুরোহিত কাকু কেন জানি বললো একটু পায়েস নিয়ে যেতে, তাই পায়েস নিয়ে যাচ্ছি প্যাকেটে করে। তো চলো, বাড়িও প্রায় এসে গেছি, এবার হয়ে নিই ফ্রেশ হয়ে আবার চলে যাচ্ছি ওখানে ঠাকুর দিতে যাবে, ওখানে দেখবো বলে। আর জানো তো, আমাদের যে নারায়ণদার শিব মন্দিরের ঘটনাটা, ওটা কিন্তু নিউজ পেপারেও দিয়েছে, এই দেখো তোমাদেরও দেখাচ্ছি। আমার হাত কোথাচ্ছে তোমার তো সরাই, তোর মাথা উঠতেছে, সরাই দেখবি, তুইও দেখ। ওই দাদু নাম করো, জয় মা বলো। চুটকি যাচ্ছ, তুমিও যাচ্ছ, সবাই চলছে, এও যাচ্ছে, সব গরমে কি যাও যাবে তোকে কে নিয়ে যাবে, যেতে না এখানে হাঁকা বুড়ি গাড়িটা। দেবু হাঁটতে পারেনি কেন রে, হাঁটতে পারেনি কেন? আমি ক টাকা নেবো? দিতে পারবে নি দিদি, যাস না, চলো আমি নাই ঠিক আছে। ওকে নিয়ে চলে যাচ্ছি। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। চলো টাটা, বাই।